হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি আছে, যে রাজনৈতিক দল ও দলব্যবস্থা, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব আঞ্চলিক দল অর্থাৎ রিজিওনাল পার্টি সম্পর্কে। যেই আঞ্চলিক দল কাকে বলা হয়, এই আঞ্চলিক দল গঠনের মাপকাঠি এবং কি কি আঞ্চলিক দল ভারতে দেখা যায় তার সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসটি হলে তোমাদের যে পঞ্চম অধ্যায় রাজনৈতিক দল ও দলব্যবস্থা, এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। তারপরে থেকে আমি তোমাদের যে লাস্ট অধ্যায় ইউনিট 6 সেটা শুরু করব। দেখো, প্রথমে যেই আঞ্চলিক দল বা রিজিওনাল পার্টি কাকে বলা হয়, যে দলগুলি নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলে প্রভাবশালী এবং তাদের কার্যক্রম ও প্রভাব সেই রাজ্যের ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ, তাকেই আমরা কি বলবো, যে আঞ্চলিক দল। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে রাজনৈতিক দল কাকে বলা হয়, পলিটিক্যাল পার্টি কাকে বলা হয়, তারপরে ন্যাশনাল পার্টি কাকে বলা হয়। দেখো, রাজনৈতিক দল কাকে বলা হয়, যে একই মতাদর্শ সম্পন্ন কিছু ব্যক্তি সমষ্টি যাদের লক্ষ্য হচ্ছে সরকার গঠন করা। ঠিক আছে, নির্বাচনের মাধ্যমে আর কি, নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতা দখল করা, রাজনৈতিক ক্ষমতা দখল করা, সেটাই হচ্ছে রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য বা প্রধান লক্ষ্য। ভারতের মধ্যে এমন জাতীয় দল দেখা যায়, ন্যাশনাল পার্টি রয়েছে। যেমন বর্তমানে ভারতে 6টি ন্যাশনাল পার্টি রয়েছে অর্থাৎ জাতীয় দল রয়েছে। এরকম অনেক ছোট ছোট আঞ্চলিক দলও রয়েছে। অর্থাৎ জাতীয় দল অর্থাৎ ন্যাশনাল পার্টি জাতীয় স্তরে কাজ করে, অর্থাৎ যেই দলের প্রভাব ভারতের বেশিরভাগ রাজ্যে দেখা যায়, অর্থাৎ যেই দলগুলি ভারতের 28টি রাজ্যের মধ্যে বেশিরভাগ রাজ্যে আর কি সক্রিয় থাকে, সেগুলি হচ্ছে জাতীয় দল। আর এই আঞ্চলিক দল হচ্ছে বা রিজিওনাল পার্টি হচ্ছে যেই দলগুলি একটা অঞ্চল, ঠিক আছে, একটা নির্দিষ্ট অঞ্চল বা একটা রাজ্যের মধ্যেই যাদের প্রভাব সীমাবদ্ধ এবং তাদের যে সক্রিয়তা সেটা সীমাবদ্ধ, সেটা হচ্ছে আঞ্চলিক দল। একটা অঞ্চলকে কেন্দ্র করে, একটা অঞ্চলের মধ্যেই ভাষার উপর ভিত্তি করে, তারপরে সংস্কৃতির উপর ভিত্তি করে, সেই ভাষাগত সংস্কৃতিগত স্বার্থ সংরক্ষণের জন্য কিন্তু এই যে আঞ্চলিক দলগুলি গঠিত হয়। বোঝা গেল? তাহলে এটাই বলছে কিনা, যে দলগুলি নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলে প্রভাবশালী, ঠিক আছে, একটা নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলের মধ্যেই আঞ্চলিক দলগুলি প্রভাবশালী, এটা আর কি জাতীয় স্তরে দেখা যায় না। আর তাদের কার্যক্রম ও প্রভাব সেই রাজ্যের ভৌগোলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ। যেমন পশ্চিমবঙ্গ একটা রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই এমন অনেক রাজনৈতিক দল আছে যেগুলি একটা রাজ্যের মধ্যে, একটা অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ তাদের কার্যকলাপ। আমাদের দেশের 28টি রাজ্যে বেশিরভাগ রাজ্যে সেই দলের প্রভাব নেই, সেটা হচ্ছে আঞ্চলিক দল। যেমন বর্তমানে যে তৃণমূল কংগ্রেস আছে, সেটা একটা বর্তমানে আঞ্চলিক দল। ঠিক আছে, এই আঞ্চলিক দল অর্থাৎ রিজিওনাল পার্টিকে আরেকটা নামে আমরা বলি, সেটা হচ্ছে রাজ্য দল বা স্টেট পার্টি। ঠিক আছে, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, ভারতের যে নির্বাচন কমিশন আছে, সেখানে কিন্তু স্টেট পার্টির কথাই উল্লেখ আছে। ঠিক আছে, সেখানে আমাদের এখানে বলা হয় রিজিওনাল পার্টি বা আঞ্চলিক দল, আসলে সেখানে কিন্তু স্টেট পার্টি লেখা থাকে, স্টেট পার্টি বা রাজ্য দল। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি আসে যে রাজ্য দলই হচ্ছে আঞ্চলিক দল। ঠিক আছে, দুটার মানে কিন্তু একই। ঠিক আছে, রাজ্য দল কাকে বলা হয় আর আঞ্চলিক দল কাকে বলা হয়, উত্তর কিন্তু এটাই সেম। ঠিক আছে, রাজ্য দলকেই আঞ্চলিক দল বলা হয়। ঠিক আছে, কনফিউজ হয়েও না। আর এখানে স্টেট পার্টি মানেই রিজিওনাল পার্টি, একই অর্থ, দুটার সিমিলার। তাহলে এখানে ভারতের যে নির্বাচন কমিশন আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু কিছু ক্রাইটেরিয়া, কিছু মাপকাঠি সেট করে দিয়েছে, অর্থাৎ কিছু শর্ত রেখে দিয়েছে যে রাজনৈতিক দল যারা এই ক্রাইটেরিয়া অর্থাৎ এই শর্তগুলো পূরণ করবে, তারাই একমাত্র স্টেট পার্টি অর্থাৎ রাজ্য দল অর্থাৎ আঞ্চলিক দলের মর্যাদা অর্জন করতে পারবে। সব দল অর্থাৎ সব রাজনৈতিক দল কিন্তু ভারতের আঞ্চলিক দল না। বর্তমানে ভারতের মধ্যে, ঠিক আছে, রাজ্য দল বলো বা আঞ্চলিক দল বলো, তার সংখ্যা কত? 58। ঠিক আছে, 58। 2024-এ যে লোকসভা নির্বাচন হয়, তারপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মতে সেখানে বর্তমানে ভারতে 58টি রাজ্য দল অর্থাৎ স্টেট পার্টি আছে, আর 6টি ন্যাশনাল পার্টি অর্থাৎ জাতীয় দল কিন্তু ভারতে আছে। তাহলে মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, 58টি স্টেট পার্টি অর্থাৎ রাজ্য দল আছে বা আঞ্চলিক দল আছে, এবং 6টি বর্তমানে ভারতে জাতীয় দল অর্থাৎ ন্যাশনাল পার্টি রয়েছে। এবার দেখব যে ভারতের যে নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যার মধ্যে 3 জন সদস্য থাকে, এটা একটা কমিশন, এটা ভারতের সংবিধানের মধ্যে উল্লেখ আছে।
তাহলে এই সাংবিধানিক যে বডিটা আছে, এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াই কিন্তু নির্বাচন কন্ডাক্ট করে, নির্বাচন পরিচালনা করে, লোকসভা নির্বাচন। ঠিক আছে, তাহলে দেখো আঞ্চলিক দল গঠনের মাপকাঠি। এবার নির্বাচন কমিশন কি কি মাপকাঠি সেট করে রেখেছে, যে এখানের মধ্যে 4টা মাপকাঠি অর্থাৎ 4টা ক্রাইটেরিয়া আছে, যে এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া বা একটা যদি শর্ত পূরণ করে কোনো রাজনৈতিক দল, তাহলে সেই রাজনৈতিক দল কিসে পরিণত হয়ে যাবে, যে একটা স্টেট পার্টি অর্থাৎ আঞ্চলিক দলের মর্যাদা পেয়ে যাবে সেই দলটি। যেমন ন্যাশনাল পার্টির জন্যও কিন্তু ক্রাইটেরিয়া ছিল, শর্ত ছিল, তার আগের ক্লাসে আলোচনা করেছি, যদি তোমরা না দেখে থাকো তোমরা ক্লাসটি করে নিও। তাহলে এখন দেখো যে ফার্স্ট ক্রাইটেরিয়া কি, একটা রাজনৈতিক দল কীভাবে রাজ্য দল বা আঞ্চলিক দলের মর্যাদা পেতে পারে। ফার্স্ট দেখো যে দলটিকে লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট রাজ্য থেকে একটি আসন জিততে হবে এবং 6% ভোট, ঠিক আছে, বৈধ ভোট পেতে হবে। তাহলে যেমন 2024-এ লাস্ট লোকসভা নির্বাচন হয়ে গেল, এরপর আবার 5 বছর পরে আবার লোকসভা নির্বাচন হবে, অর্থাৎ লোকসভা নির্বাচন প্রতি 5 বছর অন্তর অন্তর হয়। তাহলে এই লোকসভা নির্বাচনকে একটা রাজ্য থেকে সেই রাজনৈতিক দলকে, আমাদের লোকসভার আসন সংখ্যা কত, 543, মনে রাখবে লোকসভাতে বর্তমানে যে আসন সংখ্যা আছে সেটা হচ্ছে 543টি। তাহলে এই 543টি আসনের মধ্যে অর্থাৎ 543টি সিটের মধ্যে সেই রাজনৈতিক দলকে সেই রাজ্য থেকেই, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে যদি কোনো একটা রাজনৈতিক দল রাজ্য দলের মর্যাদা অর্থাৎ আঞ্চলিক দলের মর্যাদা পেতে চায়, তাহলে সেই দলকে আমাদের পশ্চিমবঙ্গ থেকেই একটি আসন জিততে হবে। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে লোকসভার 42টি আসন আছে, 543টি যে আসন আছে এটা সারা ভারতে আছে, সারা ভারতের 28টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে টোটাল 543টি সিট আছে লোকসভার। তাহলে যেমন পশ্চিমবঙ্গে আছে 42টি সিট, উত্তরপ্রদেশে আছে 80টি সিট। ঠিক আছে, তাহলে এই যে আসন সংখ্যা বণ্টিত হয়েছে আমাদের ভারতের 28টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যদি কোনো একটা রাজনৈতিক দল যদি স্টেট পার্টির মর্যাদা পেতে চায়, তাহলে সেই দলকে একটা আসন পেতে হবে পশ্চিমবঙ্গের 42টি সিটের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে 6% বৈধ ভোট পেতে হবে। একটা লোকসভা আসন তো পেতে হবেই, তাছাড়াও 6% বৈধ ভোট পেতে হবে। 100%-এর মধ্যে 6% যদি ভোট পেয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে একটা আসন জিতে নেয় সেই রাজনৈতিক দল, তাহলে সেই দল কী হয়ে যাবে, যে স্টেট পার্টি অর্থাৎ আঞ্চলিক দল বা রিজিওনাল পার্টির মর্যাদা পেয়ে যাবে। এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। এখন যদি এই ফার্স্ট ক্রাইটেরিয়া পূরণ করতে না পারে, তাহলে দ্বিতীয় ক্রাইটেরিয়া, এই দ্বিতীয় ক্রাইটেরিয়া অর্থাৎ এই মাপকাঠিটা পূরণ করলেও কোনো একটা রাজনৈতিক দল স্টেট পার্টি অর্থাৎ রিজিওনাল পার্টি বলো আর আঞ্চলিক দল বলো একই কথা, তার মর্যাদা পেয়ে যাবে। দেখো কি লেখা আছে, যে দলটিকে বিধানসভা নির্বাচনে 2টি আসন জিততে হবে এবং 6% বৈধ ভোট পেতে হবে। এবার কোনো একটা রাজনৈতিক দল, ধরো পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল কি চায়, যে সে যদি স্টেট পার্টি অর্থাৎ আঞ্চলিক দলের মর্যাদা পেতে চায়, তাহলে সেই দলকে বিধানসভা নির্বাচনে, দেখো বিধানসভা নির্বাচন হয় একটা রাজ্যে, লোকসভা নির্বাচন তো 5 বছর পর পর এটা কেন্দ্রীয় স্তরে হয়, সারা ভারতে হয়, কিন্তু বিধানসভা নির্বাচন প্রত্যেকটা রাজ্যে হয়, আর সব রাজ্যে কিন্তু একই সময় হয় না। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গে যেমন 2026-এ বিধানসভা ভোট হবে, এমন প্রত্যেকটা রাজ্যে কিন্তু টাইমিং আলাদা, কোনো রাজ্যে এখন হচ্ছে, কোনো রাজ্যে কয়েক মাস পরে হচ্ছে, এমন হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে বিধানসভা নির্বাচন হয়, রাজ্যের যে আইনসভা, সেই রাজ্যের আইনসভাকে বলা হয় বিধানসভা, ইংরেজিতে বললে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে এই যে বিধানসভার নির্বাচনে 2টি আসন জিততে হবে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে যে বিধানসভা আছে, পশ্চিমবঙ্গের আইনসভার নাম বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 294। মনে রাখবে পশ্চিমবঙ্গের যে বিধানসভার আসন সংখ্যা সেটা হচ্ছে 294। তাহলে এই 294টি সিটের মধ্যে পশ্চিমবঙ্গের যদি কোনো একটা রাজনৈতিক দল চায় যে স্টেট পার্টির মর্যাদা পেতে, তাহলে এই 294টি সিটের মধ্যে 2টি আসন তাকে জিততে হবে, অর্থাৎ দুজন এমএলএ তার থাকতে হবে সেই রাজনৈতিক দলের, এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, এমএলএ, এই বিধানসভার যে সদস্য তাদেরকে বলা হয় এমএলএ বা বিধায়ক বাংলাতে। তাহলে এই 2টি আসন জিততে হবে এবং তার সঙ্গে সঙ্গে 6% বৈধ ভোট জিততে হবে। 1 নম্বর তো ফার্স্ট ছিল যে লোকসভা নির্বাচনে
একটি আসন জিততে হবে আর 6% ভোট জিততে হবে সেই রাজ্য থেকেই, ঠিক আছে। যদি বিহার থেকে বা কোনো উত্তরপ্রদেশ থেকে কোনো একটা দল কি স্টেট পার্টি অর্থাৎ আঞ্চলিক দলের মর্যাদা পেতে চায়, তাহলে সেই দলকে সেই উত্তরপ্রদেশ বা বিহারেরই লোকসভার যে সিট আছে, অর্থাৎ যেমন উত্তরপ্রদেশে 80টি সিট আছে, তাহলে 80টি সিটের মধ্যে সেখান থেকে একটি সিট জিততে হবে এবং তার সঙ্গে সঙ্গে 6% ভোট, বৈধ ভোট জিততে হবে, ঠিক আছে, পেতে হবে। আর এখানের মধ্যে বিধানসভার ক্ষেত্রে অথবা বিধানসভা নির্বাচন যে হয় রাজ্যের মধ্যে, সেই বিধানসভা নির্বাচনেও যদি দুইটি আসন জিতে তার সঙ্গে সঙ্গে 6% ভোট, বৈধ ভোট জিতে নেয়, তাহলে সেই দল আঞ্চলিক দল অর্থাৎ রিজিনাল পার্টির মর্যাদা পেয়ে যাবে। 3 নম্বর, এখন এই দুটি ক্রাইটেরিয়াও যদি পূরণ করতে না পারে কোনো একটা রাজনৈতিক দল, তাহলে 3 নম্বর ক্রাইটেরিয়া আছে যে লোকসভা বা বিধানসভা নির্বাচনে অন্তত 8% বৈধ ভোট পেতে হবে সেই রাজ্যে, সেই রাজ্যের মধ্যেই সেই রাজনৈতিক দলটাকে, ধরো পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল হতে চায় স্টেট পার্টির মর্যাদা পেতে যদি চায়, তাহলে তাকে লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, দুটির মধ্যে যে কোনো একটাতে লোকসভা নির্বাচনে যদি অন্তত 8% ভোট পেয়ে যায় সেই রাজ্যের মধ্যে, তাহলেও সেটা রাজ্য দলের মর্যাদা পেয়ে যাবে। এখানে সিটের কথা কিছু বলে নাই, ঠিক আছে। যদি কোনো এমএলএ এমপি যদি নাও থাকে, কোনো আসনও যদি না জিততে পারে, তাও সেটা আর কি রাজ্য দলের অর্থাৎ আঞ্চলিক দলের মর্যাদা পাবে যদি 8% ভোট পেয়ে যায় শুধুমাত্র। আবার বিধানসভা নির্বাচনেও 294টি সিট আছে পশ্চিমবঙ্গে, তাহলে 294টি সিটের মধ্যে একটা সিটও একটা রাজনৈতিক দল পেল না, কিন্তু 8% ভোট পেয়ে গেল, বৈধ ভোট পেয়ে গেল, তাহলেও সেই রাজনৈতিক দল রাজ্য দল অর্থাৎ আঞ্চলিক দলের মর্যাদা পেয়ে যাবে, ঠিক আছে। আর লাস্ট, এখন এই 3টা ক্রাইটেরিয়াই পূরণ করতে পারলো না কোনো একটা রাজনৈতিক দল, তাহলে কি হবে? তাহলে 4 নম্বর ক্রাইটেরিয়া আছে যে বিধানসভা নির্বাচনে মোট আসনের 3% আসন কিংবা অন্তত 3টি আসন পেতে হবে। তাহলে একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে বিধানসভা নির্বাচনে, রাজ্যের মধ্যে যে নির্বাচন হয় সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে মোট আসনের, যেমন পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 294, এই 294-এর 3% আসন জিততে হবে, ঠিক আছে। 294-এর 3%, ঠিক আছে। এটা কাটাকাটি করলে যা হবে ততগুলি আসন জিততে হবে কিংবা অন্তত 3টি আসন পেতে হবে, যেটা বেশি, ঠিক আছে, যেটা বেশি সেটাই ধরা হবে। যদি কোনো একটা রাজনৈতিক দল 3% আসন পেয়ে যায়, তার সঙ্গে সঙ্গে 3টি আসনের বেশি পেয়ে যায়, সেটা কোনো ব্যাপার না, যেটা বেশি পাবে সেটাই ধরা হবে। 3টি আসন পেলেও হয়ে গেল বা 3% আসন পেলেও হবে, তাহলে একটা রাজনৈতিক দল রাজ্য দলের বা আঞ্চলিক দলের মর্যাদা পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে ক্রাইটেরিয়াগুলি তোমরা মনে রাখবে, এগুলো তুলে নাও, নোট করে রাখো, আর পরীক্ষায় আসলে যেভাবেই কোশ্চেন দেখ তোমরা দিতে পারবে, ঠিক আছে। তুলে দিবে যে আঞ্চলিক দল গঠনের মাপকাঠি হলো নিম্নের কোনটি, তাহলে 3টা অপশানে তো ভুল দেওয়া থাকবে, একটা অপশানে ঠিক দেওয়া থাকবে, এই 4টির মধ্যেই একটা তুলে দেবে। তাহলে তোমাদের জানতে হবে যে আঞ্চলিক দল গঠনের মাপকাঠি অর্থাৎ শর্তটা কি। বোঝা গেল? তাহলে এই যে আঞ্চলিক দলগুলি গঠিত হয়, এই যে রিজিওনাল পার্টিগুলি গঠিত হয়, এটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে, বললামই যে একটা নির্দিষ্ট অঞ্চলে বা একটা নির্দিষ্ট একটা রাজ্যের মধ্যেই তার যে কার্যকলাপ সেটা সীমাবদ্ধ থাকে। কিন্তু এই যে আঞ্চলিক দলের প্রভাব, এটা কিন্তু বর্তমানে শুধুমাত্র একটা রাজ্যের মধ্যেই সীমিত নয়, বর্তমানে কিন্তু এর প্রভাবটা কিছুটা জাতীয় স্তরেও চলে যায়। কীভাবে? যে যেমন লোকসভা নির্বাচন যখন হয়, তখন কিন্তু কোনো একটা পার্টি সংখ্যাগরিষ্ঠতা যখন লাভ করতে না পারে, যেমন 2024-এ যে নির্বাচন হলো লোকসভা নির্বাচন, তখন কিন্তু কোনো একটা রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি, অর্থাৎ লোকসভার যে সিট সংখ্যা 543, তার অর্ধেকের বেশি যদি কোনো একটা রাজনৈতিক দল সিট পায়, তাহলে সে সরকার গঠন করবে। 272টা সিটের উপরে পেলে সেই রাজনৈতিক দল সরকার গঠন করবে। কিন্তু 2024 সালে যে লোকসভা নির্বাচন হলো, এই লোকসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলই অর্ধেকের বেশি সিট পায়নি। তাহলে এখন কি হবে? এখন বড় যে রাজনৈতিক দলটা যে সবচেয়ে বেশি পেয়েছে, তার সঙ্গে অন্যান্য ছোট ছোট যে আঞ্চলিক দলগুলি আছে, তারা মিলে একটা জোট সরকার কিন্তু বর্তমানে চলছে। তাহলে এই যে আঞ্চলিক দল, এই আঞ্চলিক দলগুলির কিন্তু প্রভাব এখন জাতীয় রাজনীতিতেও দেখা যাচ্ছে, যে এই ছোট ছোট রাজনৈতিক দল যাদের কাছে কিছু লোকসভার সিট আছে, তারা মিলে একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে আর কি একীভূত হয়ে তারা সরকার চালাচ্ছে। যেমন
অন্ধ্রপ্রদেশে যে তেলুগু দেশম পার্টি আছে, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের একটা পার্টি আছে তেলুগু দেশম পার্টি, আর সেই পার্টিরই বর্তমানে যে সিএম আছে চন্দ্রবাবু নাইডু, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের যে বর্তমানে সিএম মুখ্যমন্ত্রী আছে চন্দ্রবাবু নাইডু, তার যে পার্টিটা আছে তেলুগু দেশম পার্টি, তারও কিন্তু একই বিজেপির সঙ্গে মিলে বর্তমানে এনডিএর জোট সরকার চলছে। তাহলে এই যে বলছি যে আঞ্চলিক দল অর্থাৎ যে রিজিনাল পার্টি আছে তার প্রভাব কিন্তু বর্তমানে জাতীয় স্তরেও দেখা যায়, শুধুমাত্র একটা অঞ্চলের মধ্যে সীমিত নয় তাদের প্রভাব। আর বর্তমানে আগে যখন 1952 সালে আমাদের ভারত স্বাধীন হয়, 1947 সালের 15 আগস্ট, তারপরে ফার্স্ট যে লোকসভা নির্বাচন হয় 1952-তে, তারপরে তখন আর কি নির্বাচন কমিশনের দ্বারা বলা হয় যে টোটাল 19টি, ঠিক আছে, 19টি তখন আঞ্চলিক দল ছিল, কিন্তু বর্তমানে তা বেড়ে কত হয় 58টি হয়ে গেছে। তাহলে যত দিন যাচ্ছে আঞ্চলিক দলের সংখ্যা কিন্তু বাড়ছে, স্টেট পার্টির সংখ্যা কিন্তু বাড়ছে, কমছে না। তাহলে তাদের যেহেতু আঞ্চলিক দলের সংখ্যা ভারতের মধ্যে বাড়ছে, তাদের সক্রিয়তাও বাড়ছে, তাদের কার্যকলাপও ভারতে বাড়ছে। যেমন ধর্মের উপর ভিত্তি করে, ভাষার উপর ভিত্তি করে, জাতির উপর ভিত্তি করে কিন্তু ভারতে অনেক এই আঞ্চলিক দল গড়ে ওঠে। যেমন ভাষার উপর ভিত্তি করে ওঠে, ধর্মের উপর, যেমন মহারাষ্ট্রে আছে শিবসেনা, ঠিক আছে, মহারাষ্ট্রের যে শিবসেনা আছে একটা রাজনৈতিক দল, সেটা কিন্তু ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারপরে পাঞ্জাবের যে অকালি দল আছে সেটাও কিন্তু আর কি ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এরকম ধর্ম, জাতি, ভাষা, এই যে সংকীর্ণ স্বার্থ রক্ষার জন্য কিন্তু অনেক রাজনৈতিক দল আর কি গড়ে উঠেছে, সেই একটা নির্দিষ্ট অঞ্চলের স্বার্থ রক্ষার জন্য। বুঝা গেল? তাহলে এই ছিল আজকের আলোচনা রিজিওনাল পার্টি অর্থাৎ আঞ্চলিক দল সম্পর্কে। তাহলে এই অধ্যায়টির আলোচনা আজকে শেষ হলো। তার পরের দিন এই পঞ্চম অধ্যায় রাজনৈতিক দল ও দলব্যবস্থা, এই অধ্যায় থেকে কী কী এমসিকিউ আসতে পারে তার একটা সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এরপরে মক টেস্টের লিঙ্কও দিয়ে দেবো। আর যারা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা সেখানে আমাকে জিজ্ঞাসা করতে পারো, অথবা এই ভিডিওর কমেন্টও তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। আর এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।